তখন বয়স ছিল 15 বছর, কিন্তু আমার ওয়েট হয়ে গেছিল প্রায় 60। দেখো, এটা হচ্ছে মিনক্সিডিল। একটা সময় আমি এত মোটা হয়ে গেছিলাম, তখন আমাকে লোকজন হাতিও বলেছে, তোমরা খেয়ে যাচ্ছ ওষুধ দিনের পর দিন। তাই জন্য আমি কিভাবে এখন নিজেকে পুরোপুরি ঠিক রেখেছি, কঠোর ডায়েট একদম পালন করবো, তারপর সেটা এক সপ্তাহ বেশি করতে পারলাম না। হ্যালো এভরিওয়ান, আমি নয়নিকা। আর 2015 সালে আমার ফার্স্ট পিসিওডি ধরা পড়ে, আর এটা 2025। তাই তোমরা বুঝতে পারছো এই 10 বছর কন্টিনিউয়াসলি আমি এই পিসিওডিটাকে ফেস করেছি। এবং আমি যেগুলো যেগুলো বুঝেছি বা যেগুলো করেছি, এবং গত প্রায় 6-7 মাস ধরে আমি কোনো রকম কোনো ওষুধ খাই না, এবং তাতেও আমি ঠিকঠাকই আছি, ঠিকঠাকই চলছি। তো আমি ভেবেছি যে কেন না তোমাদের সাথে একটু শেয়ার করা যায়, যাতে তোমরা এতটুকু হেল্পফুল হও যদি আমার থেকে হও। এবার আমি ডাক্তার নই, আমি আগেই বলছি আমি ডাক্তার নই, কিন্তু বলে না যে জীবন অভিজ্ঞতা থেকে আমরা অনেক কিছু জানতে পারি, শিখতে পারি। তেমনই আমি আমার জীবন থেকে যেগুলো জেনেছি বা যেগুলো বুঝেছি, প্রথম থেকে শুরু করি। আর এই ভিডিওটা আমি একটা বড় ভিডিও দেবো এবং ছোটো ছোটো পার্ট হিসাবেও দেবো, তোমরা যেভাবে ইচ্ছা দেখতে পারো আমার চ্যানেলে এসে। তো 2015 সালে আমার ফার্স্ট পিসিওডি ধরা পড়ে, তখন আমার বয়স 15 বছর। আমি 2000 জন্মেছি, তো বুঝতেই পারছো এখন আমার 25 বছর বয়স। তো 15 সালে যখন আমি 9-এ পড়ি, তখন আমার ফার্স্ট পিসিওডি ধরা পড়ে, এবং আমি তখন সত্যি বলছি আমি জানতামই না যে পিসিওডি কী হয়, বা এই যে পিসিওডি টার্মটা, এটা আমি তখন শুনিই, মানে আমি জানিই না। তো যেমন পিরিয়ডসের প্রবলেম হচ্ছিল, তো মা আমাকে একজন গাইনোকোলজিস্টের কাছে নিয়ে যায়, এবং সে বলে যে আশা করি আপনার মেয়ের সিস্ট আছে। তো তারপর ইউএসজি হয় এবং সিস্টই ধরা পড়ে। তো মা তো প্রচণ্ড ভয় পেয়ে গেছিলো। সিস্ট কি, তখন সত্যি বলছি তখন হাতে ফোন ছিল না। আমরা যারা এই বয়সে, তারা আমরা ভালো করেই জানি যে 2015 সাল মানে তখন আমাদের হাতে ফোনও নেই বা কোনো কিছুই নেই। তো তখন যখন এটা ধরা পড়ে, তখন আমাকে ডাক্তার বলে যে প্রচণ্ড পরিমাণে একটা ডায়েট মেনটেন করতে হবে, এক্সারসাইজ করতে হবে। এত ওষুধ দেয়, এক প্রেসক্রিপশন ভরে ওষুধ দেয়। এবং আমার তখন বয়স ছিল 15 বছর, কিন্তু আমার ওয়েট হয়ে গেছিলো প্রায় 60 কেজি। 60 কেজি ওয়েট, আর আমার হাইট খুব বেশি নয়। তো তার মধ্যে 60 কেজি ওয়েট হয়ে যায়, তাহলে বুঝতেই পারছো সেটা কতটা মানে ক্ষতিকারক। তো সব কিছু মিলিয়ে আমাকে ডাক্তারবাবু অনেক কিছু ওষুধপত্র দিয়ে দেয়। এবার যেটা হয় যে ওষুধপত্র খেয়ে আমার শরীর এত খারাপ হয়ে যায় যে আমি বিছানায় পড়ে থাকি প্রায় 6 থেকে 7 মাস। গোটা 9টা আমি স্কুল যেতে পারি না, বিছানাতেই শুয়ে শুয়ে কাটিয়ে দিই। এবার তোমরা বলবে পিসিওডি এত বড় সমস্যাই নয় যে যার জন্য বিছানায় পড়ে থাকতে হয়, কিন্তু যে ডাক্তারকে আমি দেখিয়েছিলাম, আমি জানি না উনি একজন ডাক্তার হিসাবে কীভাবে একটা ওইটুকু একটা বাচ্চা মেয়েকে বড়দের ওষুধ প্রেসক্রাইব করে। তার জন্য কি হয়, আমার শরীর সেটা নিতে পারে না, তো আমি অসুস্থ হয়ে পড়ি। আর ঠিক আছে এরকমভাবে চলতে থাকে। তো আমি সেই ডাক্তারকে বদলে অন্য একজন ডাক্তারের কাছে যাই। তিনি আমাকে বলেন উনি তো ঠিকঠাকই ওষুধ দিয়েছেন, হ্যাঁ আমারই শরীর কেন নিতে পারছে না উনি জানেন না, এবং আমি যদি এগুলো না করি তাহলে আমি আরও অসুস্থ হয়ে পড়ব। উনি আমাকে এটা বলে দেন। ভালো কথা, ঠিক আছে। তো এরমভাবে চলতে থাকে। তো আমি তার ওষুধ খাই এবং আরও বেশি অসুস্থ হয়ে পড়ি, এবং তিনি বলেন ডায়েট মানতেই হবে, ব্লা ব্লা ব্লা। তো আমি তখন খুব কড়া হাতে ডায়েট মানতে থাকি, খুব নির্দিষ্ট পরিমাণ খাওয়া দাওয়া করি, এবং সকালবেলা উঠে হাঁটতে যাই, বা যা করার আমি সব করেছি। করে আমার ওয়েট গিয়ে দাঁড়ায় 52 কেজি। মানে বুঝতে পারছো, আমি 8 কেজি ওয়েট কমাই প্রায় 1 বছরে। এমনি আমার শরীর ঠিক ছিল না, তাতেও এমনি কমে যায়, কিন্তু তাতে ফলাফল আমার কিছু হয় না। মানে আমাকে ওষুধ খেয়েই যেতে হচ্ছে, আমার এমনিতে কিছু হচ্ছে না। বুঝতে পারছো, পিরিয়ডস এমনিতে আসছে না, ওষুধ খেয়ে তবে আমি ওষুধের মধ্যেই থাকি। কিন্তু যেটা হয় যে আমি 5-7 বছর কন্টিনিউ, ঠিক মনে নেই কত বছর, ওষুধ খাওয়ার কারণে আমার যেটা হয়, অনেকের কী হয় মুখে ব্রণ চলে আসে, প্রচণ্ড ব্রণ হয় এরকম, বা অনেকের যেটা হয় সেটা হচ্ছে চুল উঠে যাওয়ার একটা, যেহেতু ওষুধগুলো তো প্রচণ্ড কড়া। এবার আমাকে তো গাইড করার কেউ ছিল না যে এই ওষুধগুলো কন্টিনিউ খেতে নেই, এই ওষুধগুলো খেলে এই তার সাইড এফেক্ট আছে, কেউ ছিল না বলবার। তো আমি সেই জন্যই ভিডিওটা করছি। যদি তোমরা ওষুধ খেতে শুরু করে দাও, এবং যদি সেটাকে ভাবো যে না আমি ওষুধ খাচ্ছি, কী হয়েছে তাতে, আমি ওষুধ খাচ্ছি হয়ে যাচ্ছে, তো আমি আজই বলবো যে এর যে কী বড় রকম একটা সাইড এফেক্ট আছে তোমরা জানো না। আমার চুল, আমি যেটা দেখছো আর কি চুলটা, এটা কিন্তু মানে আমার নিজের থেকে গ্রোথ হচ্ছে না, আমাকে ওষুধ দিয়ে এটাকে গ্রোথ করতে হচ্ছে। তো জাস্ট আ মিনিট, আমি ওষুধটা এইটা দেখো, এটা হচ্ছে মিনক্সিডিল। এটার মধ্যে এরকম একটা ওষুধ থাকে, যেটা 60 ml এর হয়, এবং যেটাকে ড্রপার দিয়ে সারা মাথাতে অল্প অল্প করে 1 ml করে দিতে হয়। তো এইটার দাম দেখো, তোমরা দেখতে পাবে কিনা এখানে ভালো করে, এটার দাম হচ্ছে এই যে এখানে 825 টাকা, ছাড় বাকি দিয়ে 700 কত টাকা এটা নেয়। প্রত্যেক মাসে একটা মিডল ক্লাস ফ্যামিলির পক্ষে এই এত দামি ওষুধটা চালানো কিন্তু খুব মুশকিল। যেখানে চুল আমার এমনি গ্রোথ হতে পারতো যদি আমি ওষুধগুলো না খেতাম, আমাকে ডাক্তাররা প্রত্যেক মাসে ওষুধ দিয়ে যায়, আমি প্রত্যেক মাসে ওষুধ খেয়ে যাই, এবং তার ফলে আমার এই এত বড় একটা সমস্যা এসে যায়। চুল আমার প্রচুর উঠে গেছিলো, প্রচুর উঠে গেছে। আমার এই বিনুনি ছিলই না, আমার অনেক চুল ছিল, সে কথা বাদ দাও, যদি নাও থাকতো, যদি এমনি এমনি গ্রোথ হতো ঠিক আছে, কিন্তু এই ওষুধটা তো আমাকে কন্টিনিউ করে যেতে হচ্ছে, এবং সারা জীবন করে যেতে হবে, কোনোদিনও আমি এটার থেকে মুক্তি পাবো না। তো সেই জন্য আমি আজ ভাবলাম যে
যে তোমরাও তো এরকম সাফার করতে পারো, তো না জেনে তোমরা খেয়ে যাচ্ছ ওষুধ দিনের পর দিন। তাই জন্য আমি কিভাবে এখন নিজেকে পুরোপুরি ঠিক রেখেছি, তো সেটাই তোমাদেরকে আমি জানাবো। এবার দেখো, আমি হলাম গিয়ে একদম মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে, জিম যাওয়ার মতো পয়সা আমার নেই, সত্যিই নেই। তো তাহলে আমি কি করব? এবার সকালবেলা আমাদের এই জায়গাটা খুব একটা ভালো না, আমরা শহর এলাকাতেই থাকি, কিন্তু সকালবেলা এখানে হাঁটতে যাওয়া একটা মেয়ের জন্য একদম সেফ নয়, একদম না। আমি কিছুদিন হাঁটতে গিয়ে আমি নিজে অনেক অভিজ্ঞতা করেছি। হ্যাঁ, কিছু মানুষ যারা পাগল সেজে ঘুরে বেড়ায় তারাও তোমার প্রতি অ্যাটাক করতে পারে আর কি, এবং তুমি তখন ভয় পেয়ে যাবে। তুমি একটা মেয়ে রাস্তায় বেরিয়েছো, হ্যাঁ এমনি তো জানো দেশের অবস্থা, সমাজের অবস্থা তো সবাই আমরা জানি। তো আমি হাঁটি চলিও না, আমি কি করি, আমি বাড়িতে তোমরা যেগুলো করবে আর কি, কী করবে আর কি নিজেকে ঠিক রাখার জন্য। তো প্রথমত সকালবেলা উঠে কিছু না, জাস্ট কয়েকটা এক্সারসাইজ, যেমন ধরো উঠক বৈঠক, আমি বাংলাতেই বলছি, উঠক বৈঠক। উঠক বৈঠক আমরা জানি, কান ধরে উঠবোস করা। উঠক বৈঠক করবে অন্তত 10 থেকে 20 বার। প্রথমে 10 বার করবে, কারণ যদি তুমি খুব হেলদি হও পারবে না। হ্যাঁ, প্রথম দিন 10 বার করবে, তারপর 20 বার, 20 বারই ঠিক আছে, এনাফ। এবং তুমি যদি দোতলায় থাকো, 3 তলায় থাকো, তাহলে তো তোমার খুব ইজি, তুমি সিঁড়ি দিয়ে 2 বার 3 বার ওঠানামা করবে। প্রথম দিনেই 5-10 বার উঠতে যাবে না, পরের দিন আর হাঁটতে পারবে না। প্রথম দিন 1-2 বারই ঠিক আছে, এই দুটো করতে পারো। আর তুমি খুব কম কিছু এক্সারসাইজ করতে পারো, যেগুলো আমরা জানি, যেগুলোকে আমরা কি বলি যে বলতে পারো আর কি, একটু এদিক ওদিক করি, আমিও সেগুলো করি আর কি, এবং আমার অনেকবার সিঁড়ি দিয়ে ওঠানামা হয়। তো এটা করতে পারো। আর যদি ডায়েটের কথা বলো, তাহলে আমি তোমাদেরকে কিছু বেসিক ডায়েট বলবো, যেগুলো তোমরা ফলো করলে একটু হলেও তোমরা উপকার পাবে। একটা সময় আমি এত মোটা হয়ে গেছিলাম, তখন আমাকে লোকজন হাতিও বলেছে। কিছু মানুষজন যারা খারাপ, তাদের খারাপ ছাড়া আমি কিছু বলতে পারি না, কারণ একটা বাচ্চা মেয়েকে, তখন আমি ছোটো ছিলাম, তো একটা বাচ্চা মেয়েকে যে হাতি বলে সম্বোধন করতে পারে, তাদেরকে আমি কী বলতে পারি বলো তো, খারাপ ছাড়া? তো সেই জায়গা থেকে এখন আমি কিন্তু ঠিকঠাকই, মানে আমি নিজেকে রোগা বলতে পারি না, আমি মোটাও নই আর কি, এটা বলতে পারি। বা আমি ঠিক আছে, আমি নিজের ওয়েট লিমিটের মধ্যে আছি। তো তার জন্য আমাদের খাওয়া দাওয়া, এবার আমরা ভাবি কি, আমরা একটা মানে খুব কঠিন একটা ডায়েট করব, হ্যাঁ একদম তাতেই ঠিক হয়ে যাবে, আমি একটা কঠিন ডায়েটের মধ্যে থাকবো। কিন্তু আমি কিছুদিন আগে ইউটিউবে একজনকে দেখছিলাম যে তেল ছাড়া রান্না করছিল, কিন্তু তার সেই তেল ছাড়া রান্নাটা আমি অনেকদিন আগে দেখছিলাম, এখন সে আর করছে না, এখন সে কিন্তু যা পাচ্ছে খেয়ে বেড়াচ্ছে। তো এগুলো করে কোনো লাভ নেই, তুমি তেল ছাড়া রান্না করে খেয়ে তুমি বেশি দিন খেতে পারবে না, তোমার বুঝলে তো, তোমার মানে মুখই গিভ আপ করে দেবে, বলবে পারছি না। তো তার জন্য কি করতে হবে? তো তার জন্য আমরা যেটা করতে পারি আর কি, আমরা রোজ ভাতটাকে তুমি 2 বারই খাবে, এবং তুমি যে পরিমাণ ভাত খাও, ধরো মোটের উপর তুমি অনেকটাই খাও। তো আমার বাকি ভিডিওতে তুমি দেখতে পারবে, আমি কখনো কখনো ভাত খাওয়ার ভিডিও দিই আর কি, যে কতটা আমি ভাত নিই। তো অল্প পরিমাণ ভাত নেবে, হ্যাঁ ছোটো 1 বাটি ভাত নেবে, এবং যে তরকারিটাই তুমি নাও না কেন, একটা পদই তুমি নেওয়ার চেষ্টা করবে। ডিমের ঝোল ডিমের ঝোল, চিকেন হলে চিকেন, মাছ হলে মাছ, তার সাথে জোর তুমি শাক নিতে পারো, কিংবা কোনো তরকারি নিতে পারো। 2 রকম মাছ, মাছ প্লাস চিকেন, বা ডিম প্লাস চিকেন, ডিম প্লাস মাছ, এগুলো একদম নেবে না, অ্যাভয়েড করো। মাছ নিলে 1 পিস মাছ নাও, চিকেন নিলে 2 থেকে 3 পিস ছোটো ছোটো চিকেনের পিস নাও, স্টমাক মেটে নাও দরকার হলে, তোমার যদি ভালো লেগে থাকে। এবং তুমি যদি ভেজিটেরিয়ান হও, তুমি নিরামিষ ভোজি হও, তো খুবই ভালো, তুমি সবজি নাও, ডাল নাও, সাথে 1-2 পিস পনির নাও, কারণ শরীরে প্রোটিনটা প্রয়োজন, তুমি একেবারে প্রোটিন ছেড়ে দিলে এরকম হবে না। তো এইভাবে নিজের দুপুরের লাঞ্চটা সাজাও, এর সাথে প্রত্যেক দিন অবশ্যই একটা শশা খাও, একটা শশা নাও, 2 পিস পেঁপের টুকরো নাও। এটা তোমার লাঞ্চটাকে, মানে তুমি যে ভাতটা খাচ্ছ সেটাকে এটা কী করবে, এটা একটা মানে একটা ধরো একটা সমতা দেবে, মানে যে তুমি যে ভাতটা খাচ্ছ সেটা তোমার ক্ষতি করবে না, ওই শশাটা আর পেঁপেটা তুমি নাও। তার সাথে তুমি টমেটো নিতে পারো, যদি ভালোবাসো, আমি টমেটো একদম পছন্দ করি, আমি নিই না। তবে পেঁয়াজ নিও না, পেঁয়াজটা কিন্তু সেরকমভাবে এই ক্ষেত্রে তোমার কোনো উপকার হবে না। তুমি গাজর নিতে পারো, যদি তুমি গাজর খেতে ভালোবাসো, কিছু একটা তোমার স্যালাড তুমি নাও। রাত্রিবেলাও তুমি যদি ভাত খেয়ে থাকো, যদি ভাতের অভ্যাস, অনেকে ভাতের অভ্যাস থেকে থাকে, আমি কিন্তু ভাত রুটি মিলিয়ে রাত্রিবেলা খাই। কোনো দিন ইচ্ছা হলে আমি এতটুকু ভাত খাই, কোনো দিন ইচ্ছা হলে আমি 1টা থেকে 1.5টাই রুটি খাই। রুটিটা আমি করে পছন্দ করি না। এবার যদি তুমি রুটি খেয়ে থাকো, তুমি 2টো রুটি খেতে পারো রাত্রিবেলা। একটা কথা মনে রাখবে, ভাত আর রুটিতে কিন্তু সমান মানে পরিমাণই আর থাকে। ভাত এমন না যে তুমি ভাত খাচ্ছ বলে মোটা হয়ে যাবে, রুটি খাচ্ছ বলে মোটা হবে না, এরকম কোনো ব্যাপার থাকে না। তো রাত্রিবেলা তুমি অবশ্যই 2টো রুটি খাও, এবং সকালবেলাও তুমি চেষ্টা করো রুটি খাওয়ার। সকালবেলাটা আর রাত্রিবেলাটা আমার মনে হয় আমাদের রুটি খাওয়াটা চেষ্টা করা উচিত, ভাতটা না খাওয়াই আমার মনে হয় ভালো। এবার অনেকের ভাতের অভ্যাস থাকে, অনেকে রুটি খেতে পারে না, তার জন্য সকালবেলা আমি যা করি, আমি রুটি খুব একটা পছন্দ করি না। সকালবেলা আমি চিড়া খাই, কোনো দিন আমি মুড়িটা আমি খাই না, মুড়িটা না খাওয়ার চেষ্টা করো, কারণ মুড়িটা না খুব একটা উপকারী নয়। তুমি চিড়া খেতে পারো ভিজিয়ে নুন ঠুন দিয়ে, বা পোহা, বা চিড়ার পোলাও যেটা হয় কম মিষ্টি দিয়ে। আর দুটো জিনিস একদম অ্যাভয়েড করো, একটা হচ্ছে চিনি। আমি চায়ে একটু চিনি খাই, চা চিনি ছাড়া আমি খেতে পারি না। বাকি আমি খুব একটা চিনি ফিনি বা মিষ্টি ফিষ্টি খুব একটা খাই না। অনেকে রাত্রিবেলা মিষ্টি খাওয়া সব থাকে, রুটির সাথে একটা মিষ্টি চাই, কিন্তু একদম না, সবকে আগে বাতিল করে দাও যে না আমি চিনি খাবো না, মিষ্টি খাবো না, প্লাস ময়দা একদম খেও না। দরকার হলে আটা লুচি, আটার পরোটা খাও, আমি আটা লুচি, আটার পরোটা খাই, ভালো লাগে না কিন্তু খাই।
আর তার সাথে তোমরা যেটা করতে পারো, মানে তোমরা রোজ একটু টক দই নিতে পারো খাওয়ার জন্য। আমার হয় না খুব একটা খাওয়া, তোমরা নিতে পারো। আর যেটা সবার আগে বাতিল করো সেটা হচ্ছে বাইরের খাওয়া দাওয়া। ফুচকা বাদে কিচ্ছু খেও না। ফুচকাতে কি হয়, ফুচকাতে টক জল থাকে, আলু মাখা থাকে, এবং ফুচকাগুলো খুব ক্ষতি করে না। আমি নিজে বলছি, খুব ক্ষতি করে না। এবার হ্যাঁ, তুমি যদি রোজ ফুচকা খেতে থাকো হবে না। তো সপ্তাহে একদিন ফুচকা খাও, বাকি আর কিছু খেও না। আমি কিচ্ছু খাই না। আমি কোন জন্মে রোল খেয়েছি, কোন জন্মে মোগলাই খেয়েছি আমি ভুলে গেছি, জাস্ট ভুলে গেছি। যদি নিজেকে ঠিক রাখতে চাও, যদি একটা কঠোর ডায়েট একদম পালন করবো, তারপর সেটা এক সপ্তাহ বেশি আর করতে পারলাম না, এইরকম করো না, কোনো লাভ নেই। তুমি এক সপ্তাহ কঠোর ডায়েট করে 1 কেজি কমাবে, তারপর সেই ডায়েটটার উসুল করতে গিয়ে আরও 2 কেজি বাড়িয়ে ফেলবে। তো আমার মনে হয় যে আমি যেটা সবসময় মেনটেন করে চলতে পারো আমি সেটাই করি। সকালবেলা এক্সারসাইজটা করলে তোমার একটু হলেও যেটা আর কি ফ্যাটটা লুজ হবে, বা ধরো গিয়ে তোমার আর বাড়বে না চর্বিটা। আর সারাদিনে খাওয়া দাওয়াতে তোমার সেটা মেনটেন হয়ে যাবে, মানে সারাদিন খেলেও তোমার ওই সকালবেলা তুমি যেটুকু ঝরাচ্ছ তাতে ঠিক থাকবে। তুমি এবার ধরো তুমি খুব মোটা হয়ে গেছো এই মুহূর্তে, তাহলে তুমি সকালবেলা এক্সারসাইজের পরিমাণটা একটু বাড়িয়ে দাও। যদি তোমার হাঁটার জায়গা থাকে তুমি হাঁটো, ছাদে গিয়ে হাঁটো, একটু লাফাচাপি করো, যা পারো করো, কিন্তু আগে ওয়েটটা একটু কমানোর চেষ্টা করো সকালবেলা। কমানোর পরে তুমি আমার এই রুটিনটা ফলো করো, যেমন আমি করেছি। আমি প্রথমে হেঁটেছি, প্রচুর হেঁটেছি, এবং আমি কলেজে পড়েছি, ইউনিভার্সিটি পড়েছি, আমি দৌড়াদৌড়ি করেছি। আমি সেই কলেজ স্ট্রিট যেতাম পড়তে। হ্যাঁ, তো কলেজ স্ট্রিট পড়তে যাওয়াটা বুঝতে পারছো তো ধকলটা। খাওয়া ছিল না, দাওয়া ছিল না, খাওয়া ছিল না, দাওয়া ছিল না, না মানে আমি কী বলবো, সময় পেতাম না আর কি। সকালবেলা খেয়েও যেতে পারতাম না ঠিক করে, সেরকমভাবে টিফিনও নিয়ে যেতে পারতাম না, বা যেটুকু নিয়ে যেতাম ওটুকুই আর কি খেতাম। তো এই করে করে তখন আমি অনেকটা রোগা হয়ে গেছিলাম। তো ঠিক আছে, আমি যেমন কি, আমি সকালবেলা বাজারে যাই। এবার অনেকে তো বাজারে যাওয়াটা প্রয়োজন নেই, আমার বাবা নেই, আমার মা আছে, শুধু আমাকে বাজারে যেতেই হয়, তো আমি বাজারে যাই। এবার যাদের ধরো প্রয়োজন নেই তারা কী করে, কেন শুধু বাজারে যাবে, তো তারা কী করবে, তারা এইরকম করেও তুমি করতে পারো। তুমি আর যেটা সব থেকে মেন, তুমি ঘরের কাজ করো। আমি সকালবেলা অনেক ঘরের কাজ করি। আমি সকালবেলা ঝাড় দিই, ঘর মুছি, হাত কিচ্ছু হয় না, হাত ঠিকঠাকই থাকবে তোমার। একটু হাতের যত্ন নাও, বোরোলিন মাখো, হাত একদম ঠিক থাকবে। তো এইগুলো করলে, দেখো আমি কখনো এরকমভাবে কথা বলিনি ভিডিওতে, তো আমি স্ক্রিপ্ট করেও লিখে আসিনি যে আমি এইগুলো পরপর বলবো, তাই জন্য আমার ভিডিওটা একটু অগোছালো। তো কিন্তু আমি যেগুলো বলছি সেগুলো কিন্তু সত্যি আমাকে হেল্প করেছে। তোমাদেরও আশা করি হেল্প করবে। তাই ওষুধ খাওয়াটা আগে বন্ধ করো, ওষুধ খেও না, একেবারেই খেও না। হ্যাঁ, একান্ত যদি খুব সাফার করছো যে 3-4 মাস তোমার পিরিয়ডস হয়নি, তুমি কি করবে, তখন তোমাকে ওষুধ খেতেই হবে। কিন্তু তাছাড়া তুমি আমার কথাগুলো একবার মেনে দেখতে পারো। তো যেগুলো বললাম এবার একটুখানি 1-2 করে বলি, ওকে? প্রথমত তুমি সকালবেলা ঘরের কাজ করো, একটু ব্যায়াম করো, তাহলে কি হবে, তোমার শরীরটা একটা ফিট হবে। বা যদি তুমি খুব ওভারওয়েট হয়ে যাও তাহলে একটু বেশি করে সেগুলো করতে হবে। যোগা করে কোনো লাভ হয় না এই ক্ষেত্রে, যোগা ঠোগা করে কোনো লাভ নেই, ওসব ফালতু। আমি অনেক করে দেখেছি, মাসের পর মাস করেছি, কিচ্ছু হয় না। অনেকে বলবে হয়, যাদের হয় তাদের হয়, ভাই আমার হয় না, আমাকে ওই এক্সারসাইজই করতে হয়েছে, ওকে? তো সকালবেলা একটু এক্সারসাইজ করো, তারপরে টিফিনটা ঠিকঠাক করে খাও, ভাত খেও না, এতগুলো সকালবেলা ভাত নিয়ে বসো না, একদম বসো না। হ্যাঁ, সকালবেলা যদি স্কুল কলেজ থাকে তাহলে এতটুকু খেয়ে যাও, বা রুটি খেয়ে যাও, খুব ভালো হয় রুটি খেয়ে গেলে। আর না হলে চিড়া মুড়ি, মুড়ি না চিড়া, বা এই ধরনের কিছু ছাতু, এই ধরনের কিছু সকালবেলা খাও। বা ধরো তুমি রুটিটাই খাও, আমি যদি বলো তুমি রুটিটাই যদি খেতে পারো তো রুটিটাই খাও, বা তাছাড়া যদি না পারো তাহলে চিড়া ফিরা খেতে পারো, বা তুমি কেলক্স খেতে পারো, যেটা কেলক্স কর্নফ্লেক্স যেটা আর কি, ওটা খেতে পারো, বা তুমি ওটস খেতে পারো। এবার ওটস আমি একদম পছন্দ করি না ওটস খাওয়া, তাই আমি ওটস খেতে পারি না বাবা। আমি একদম মানে কী বলবো, আমি দেখো যেটা আমি পারি না সেটা আমি পারি না। হ্যাঁ, ওসব আমার দ্বারা হয় না। ওই সারাদিন ওটসকে শুকিয়ে থাকতে আমি পারি না, ওসব চিলাফিলা বানাতে গেলেও আমার মা একদিন বানিয়ে দিয়েছিল, তারপরে আমি খেতে পারিনি। আমার মা বলেছে আমি জীবনে বানিয়ে দেবো না। আর ওটস তো আমি প্যাকেটে নষ্ট করেছি, এখনও একটা প্যাকেট পড়ে আছে, সেই নিয়ে আমাকে মা মাঝে মাঝে কথা শোনায়। তো যাই হোক, সকালবেলা এগুলো করতে পারো। দুপুরে যেটা বললাম, ভাত তুমি তোমার পরিমাণ মতো খাও, খুব খেও না, অনেক নিয়ে বসো না, অল্প করে পরিমাণ মতো নাও। সাথে পেঁপে নাও, শশা নাও, গাজর নাও, যে কোনো একটাই ডিম মাছের প্রিপারেশন নাও, এবং সাথে একটু শাক, একটু তরকারি, একটু ডাল, এগুলো নাও। আলু একদম খেও না, আমি একদম আলু খাই না, জোর 1 পিস। আলু 1 পিস নাও। সন্ধ্যাবেলা আমি দুধ চাই খাই, তুমিও খেতে পারো। যদি খুব আমার মতো তুমি হয়ে থাকো, আমার এখন 53 কেজি ওয়েট, তো এরকম যদি তুমি হয়ে থাকো তাহলে তুমি সন্ধ্যাবেলা একটু দুধ চা খেতে পারো। আদারওয়াইজ তুমি চাই খাও, চিনি ছাড়া খাও, এবং খুব 8-10টা বিস্কুট দিয়ে খেও না, 2-1টা বিস্কুট খাও, যে কোনো বিস্কুট 2-1টা খাও। এবং রাত্রিবেলা অবশ্যই অবশ্যই রুটি খাও। ভাত খেলে একদম অল্প খাও, যে তুমি পেট ভরবে না, বুঝলে? তার রুটি বা ভাত যেটাই খাও সেটা 9টার সময় খাও। 9টার সময় খেয়ে নাও, এবং 11টা 12টা যটাই তুমি ঘুমাও না কেন তোমার পুরো হজম হয়ে যাবে। তো সেই জন্য ঠিক হয়ে যাবে। সকালবেলা উঠে আমি একটু মধু লেবু দিয়ে জল খেতাম, এখন আমার একটুখানি প্রবলেম হয়েছে অ্যালার্জির, আমি গরম কিছু খেতে পারছি না, তো তার জন্য আমি এখন সেটা খাই না, এমনি জাস্ট 1 গ্লাস জল খাই। আর সারাদিনে প্রচুর পরিমাণ জল খাও, আমি প্রচুর পরিমাণ জল খাই সারাদিনে।
এগুলোই করো, নইলে তোমাকে আমার মতো সমস্যায় ভুগতে হবে। এই ওষুধ কিনতে কিনতে আমি মানে এমনি আমার এই ওষুধ বন্ধ হয়ে গেছে, যেটা আমি পিরিয়ডসের জন্য 21 টাকা খেতাম, ওটা বন্ধ হয়ে গেছে। কিন্তু এখন এই মিনক্সিডিল খেতে খেতে একদিন আমি আমার এই চুলের কথাও তোমাদেরকে শেয়ার করবো, যে আমি কতটা কষ্টে দুঃখের মধ্যে দিয়ে গেছি, কেঁদেছি, হাউমাউ করে বালিশ ভিজিয়েছি, যে আমার কী হলো, আমার সব চুল উঠে যাচ্ছে। তো সেই কথাটা একদিন তোমাদের সাথে শেয়ার করবো। তো সেটা পরে। আজ তোমার এখন তোমার তুমি যদি দেখে থাকো যে তোমার প্রচুর চুল উঠছে, তাহলে ইমিডিয়েট ডাক্তার দেখাও, যদি তোমার সিস্ট থেকে থাকে। ব্যাস এইটুকুই। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। তোমাদের যদি আমার কাছে কোনো প্রশ্ন থাকে সেটাও করতে পারো, আমি আমার মতো উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর চলো, আজকের মতো টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।